প্রথমে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এনসিপির আজকের ছায়া বাজেট আসার জন্য, বিশেষ করে সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী যারা আমাদেরকে দেখছেন এনসিপির এই ছায়া বাজেটটাকে। আমাদের এই বাজেটটা আমরা মোটামুটি বেশ বড়ই আছে, আমরা খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা দুই পার্টে আজকের এই বাজেটটাকে উপস্থাপন করব। প্রথম অংশটাকে আমি পড়ার পরে আমার উপপ্রধান বাকি অংশটাকে উনি অ্যাড্রেস করবেন এবং আপনাদের প্রশ্নগুলোকে উনি গ্রহণ করবেন। সো আপনারা যদি একটু শান্ত হন খুব ভালো হয় আর কি। তো আজকে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সামনে একটা বিকল্প অর্থনীতি রূপরেখা উপস্থাপন করতে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতি যেটা হয়, গতানুগতিকভাবে কোনো বাজেট আসলে বাজেট পরবর্তীতে একটা ব্রিফিং হয়, সেখানে বলা হয় কমন ক্রিটিসিজম, এটা জনবিরোধী, এটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে নাই, এই টাইপের আমরা ট্রেডিশনাল না করে বরং আমরা অগ্রিম একটা ছায়া বাজেট দিচ্ছি যে বাংলাদেশেতে কীরকম একটা বাজেট হওয়া উচিত। এবং আমরা মনে করি আমাদের এই ছায়া বাজেটটা শুধু কেবল একটা বাজেট নয়, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নতুন বাংলাদেশের একটা অর্থনৈতিক দর্শন। আমাদের দল বিশ্বাস করে উন্নয়ন শুধুমাত্র উন্নয়ন অর্থবহ করতে গেলে অবশ্যই সেটা কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতির যে আগুন সেখান থেকে সাধারণ মানুষকে মুক্তি দেয়া, বিনিয়োগ যেন দেশে বাড়ে এবং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন হয়, এই প্রতিশ্রুতিকে সামনে রেখে এনসিপি যদি ক্ষমতায় থাকতো তাহলে কীরকম বাজেট দিত, এই অবস্থায় তার একটা রূপরেখা আমরা 2026-27 আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা টাইটেল দিয়েছি বাংলাদেশ 2.0, সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। আমরা দেশের মানুষকে এটি প্রমাণ করে দেখাতে চাই যে জনকল্যাণ বৃদ্ধি ও রাজস্ব শৃঙ্খলা রক্ষা এই দুটি পরস্পর বিরোধী নয়। রাষ্ট্রের শাসনভার আমাদের হাতে থাকলে আমরা দেখাতাম কিভাবে অতিরিক্ত বৈদেশিক বা অভ্যন্তরীণ ঋণের ফাঁদে না পড়ে সাধারণ মানুষের উপর করের বোঝা আরোপ না করে বাড়িয়ে কিভাবে রূপান্তরমূলক বা ট্রান্সফরমেটিভ একটা বাজেট প্রণয়ন করা সম্ভব। এই জন্য প্রয়োজন কেবল একটি দক্ষ, সুশাসিত এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই বিষয়গুলোকে সামনে রেখেই 12টি প্রধান খাতকে বিভক্ত করে 71টি পয়েন্টে আজকে আমরা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য একটি ছায়া বাজেট আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 1 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের রাজস্ব এবং সামষ্টিক অর্থনীতিটা কীরকম আমরা বাজেট হিসেবে ঘোষণা করতাম, সেটা আমরা করতেছি। দায়িত্বশীল ও বাস্তব ভিত্তিক বাজেট ঘাটতি। এখন আপনারা দেখেন আমাদের বাজেটের এখন যে সোশ্যাল সেফটি নেটের যেটা প্রচুর পরিমাণ বাজেট দেওয়া চিন্তা করতেছে, পাশাপাশি আমাদের যে সামষ্টিক বাজেট এটাকে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মনে করি বাজেট ঘাটতি আমরা এই অবস্থায় থাকলে 3.09 আমরা বাজেট ঘাটতি রাখতাম, যেটা এখন আছে 3.60, সেটাকে আমরা কমিয়ে আমরা এটাকে এই লেভেলে নিয়ে আসতাম। 2 নম্বর যেটা মোট বাজেটের যে আকার, সেটা আমরা যেটা বর্তমান সরকার যেটা প্রজেক্ট করতেছে যে তারা প্রায় 18% বৃদ্ধি করে 9,30,000 কোটি টাকা বাজেট দিবে। আমরা ঠিক একই জিনিস এক্সিস্টিং যে জিনিসটা করা সম্ভব উইদাউট ব্যয়, সেটা আমরা মাত্র 7.87% বাড়িয়ে আমরা মনে করি 8,52,157 কোটি টাকাতেই বাজেটটা করা সম্ভব, মাত্র 7% বৃদ্ধি করে, যেখানে 62,000 কোটি টাকা শুধু বাড়ালেই হবে। এবং জিডিপির যে প্রক্ষেপণ যেটা আমরা বলি, সেটাতে আমরা মনে করি যে এখন 9.2 যেটা আছে সেটাকে আমরা মনে করি ইনফ্লেশনটা কমিয়ে 8% করা সম্ভব এবং 2027-28 সালের নাগাদ এটাকে 6%-এ ইনফ্লেশন নামিয়ে আনা সম্ভব আমরা যেভাবে মনে করি। এবং কিভাবে এটা হবে সেটা আমরা পরবর্তী স্টেপে আমরা বলে দিচ্ছি। 4 নম্বর আমরা যেটা বলতেছি বৈদেশিক রিজার্ভ, যেটা আমরা আমাদের জানি বাইরে কেনাকাটা করতে হয়, সেটা এখন প্রায় 29 রয়েছে, যেটা দিয়ে আমরা 4 মাস করতে পারবো। যদিও আগামী 6 মাসে আমাদের প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হবে, এই বছরটাতে কিন্তু আমাদের তেল, ডিজেল, গ্যাস অনেক কিছু এলএনজি আনতে হবে। এরপরেও আমরা মনে করি আমরা যদি যে বাজেট আমরা প্রস্তাব করতেছি আমরা ক্ষমতায় থাকলে এটাকে আমরা এই রিজার্ভটাকে বাড়িয়ে 32 বিলিয়ন, যেটা 5 মাসের খোরাকের সমষ্টি হবে, সেটা আমরা করতে পারতাম। রাজস্ব এবং জিডিপির যে অনুপাত যেটা রয়েছে সেটা আপনারা জানেন যে বাংলাদেশ একমাত্র যেখানে হচ্ছে এশিয়ার, সাউথ এশিয়ার সবচেয়ে কম আমাদের 6.7 আমাদের এই রাজস্ব এবং জিডিপির যেটা হার রয়েছে। সেখানে আমরা মনে করি যে আমরা যে বাজেট দিয়েছি বা আমরা ক্ষমতায় থাকলে 9.32 করা সম্ভব এবং এটাকে আমরা 2000 যদি বলি যে 30-31 সালের মধ্যে সেটাকে আমরা চাইলে আমরা এটাকে
এটাকে আরও বেশি 13% নিয়ে যাওয়া সম্ভব। এরপরে যদি দেখি সুদ এবং বাজেট, আপনারা জানেন কিনা জানি না, আমাদের বাজেটের প্রায় 15.4% এই বাজেটের আমরা কিন্তু সুদের টাকা দিতে শেষ হয়ে যায়। সেখানে মানে যা বাজেট করে তা 15% এখানে চলে যাচ্ছে। আমরা মনে করি এখানে আরও 2% হ্রাস করা সম্ভব। কিভাবে কমানো সম্ভব সেটা হচ্ছে আমরা এখানে প্রস্তাবনা দিয়েছি। এই একই জিনিস আমরা যখন ইন্টারনালি ঋণটা গ্রহণ করি, সরকার তো ঋণ করে এই জিনিসটা করে, ঋণের সুদ দেয়, এটা ব্যাংক থেকে নেয়, ট্রেডিশনাল কনভেনশনাল স্টাইলে যখন নেয় তখন 11%-এর অধিক সুদ দিতে হয়। কিন্তু এই একই জিনিসটাকে যদি বন্ড এবং ইসলামিক সুকুকের মাধ্যমে করা হয় তাহলে 1 থেকে 1.5% কমে আসে, যেটাতে প্রায় আমরা মনে করি যে প্রায় আমাদের অনেক টাকা 12,000 কোটি টাকার মতো সেভ হয়। তাহলে এক্সিস্টিং গভর্নমেন্ট কিন্তু 12,000 কোটি টাকার যে বাজেট দিচ্ছে ঋণ গ্রহণ করতেছে। এবং আপনারা জানেন তো এবার গভর্নমেন্ট প্রায় গতবার তো 1,04,000 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করেছে, এবার প্রায় 1,43,000 কোটি টাকা গ্রহণ করার চিন্তা করতেছে। বিগ অ্যামাউন্ট, যেখানে আবার যদি সুদ দেয় আগামী বছর হয়তো বাজেটে সেটা 16% হয়তো দিতে হবে। সে জায়গায় আমরা মনে করি ব্যাংকিং খাত থেকে আমাদের প্রস্তাবনা অনুযায়ী আমরা প্রায় 14,000 কোটি টাকা কমাইতে পারবো আমাদের বাজেট যেভাবে দেয়া আছে সেটা অনুযায়ী। এবং 2 নম্বর যেটা আমাদের পয়েন্ট সেটা হচ্ছে রাজস্ব কাঠামো ও করজাল সম্প্রসারণ। আমরা যে কথাগুলো বললাম এই বাজেটটা কিভাবে বাস্তবায়ন করব, আমরা 6টা উৎস থেকে নতুন করে 76,000 কোটি টাকা অতিরিক্ত আয় করতে পারবো। সেটা কিভাবে আয় করতে পারবো তার 1 নম্বর পয়েন্টটা আপনাদেরকে বলতেছি। বিদ্যুৎ সংযুক্ত কর বাধ্যতামূলক করা। এটা কি জিনিস? আমরা একটা মিনিমাম কর ধরেছি যে 75 ইউনিট হয়, মিনিমাম লেভেলে যারা করে তাদেরকে করমুক্ত রেখে এর অধিক যারা বেশি ব্যয় করে, যাদের ফ্রিজ অনেক কিছু আছে, এরা অবশ্যই অনেক টাকা ব্যয় করা স্বাবলম্বী যারা আছেন তাদেরকে করের আওতায় আনা, এমন একটা আইন করা যারা এর অধিক আপনার ইউনিট ব্যবহার করতেছে তাদেরকে যদি কর সাবমিশন বাধ্যতামূলক করা হয় তাহলে আমরা দেখতে পাবো যারা করের আন্ডারে ছিল না তারা করের আন্ডারে চলে আসবে। এটার মাধ্যমে আমরা মনে করি প্রায় অনেক টাকা আমরা রাজস্ব খাতে আয় করতে পারবো। 2 নম্বর যেটা টিন, এনআইডি এবং এমএফএস সংযোজন। এমএফএস বলতে বলছি আমরা দেখবেন আমাদের বিকাশ, নগদ, অনেক ধরনের ট্রানজ্যাকশন মাইক্রো ক্ষুদ্র বিজনেসে যেগুলো হয় সেগুলোকে যদি আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি আমাদের এইটার ক্ষেত্রে আমরা দেখেছি। এবং পাশাপাশি আপনারা জানি খুশি হবেন যে আসলে দেখেন আমাদের দেশ এমন একটা দেশ, এখানে প্রায় 6,92,00,000 লোক কর্মজীবী মানুষ আছে, এর মাত্র 44 লক্ষ লোক ট্যাক্স সাবমিশন দেয়, মানে ট্যাক্সের মানে টিন আছে। এই টিন থাকার মধ্যে আবার দেখবেন যে প্রায় 14-15 লাখ লোক মাত্র ট্যাক্স দেয়। তার মানে 6 কোটি লোকের ধরেন যে ট্যাক্স দেয় না বা ট্যাক্স হয়তো অল্প হলেও দেয় না। তাহলে এটা যদি পূর্ণাঙ্গভাবে আমরা যদি মনিটর করে ট্যাক্সের আওতায় আনা যায়, আমরা মনে করি মিনিমাম এই বছরে 15,000 কোটি টাকা এডিশনাল আয় করা সম্ভব। যেটা রাজস্ব আমরা ঋণ করে নিচ্ছি সেটা আমরা আমাদের রাজস্ব থেকে করতে পারি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলতে চাই যে থেকে আয় করা সম্ভব সেটা হচ্ছে সম্পত্তি কর না, জাতীয় ডিজিটাল সম্পদ নিবন্ধন। এটা কি জিনিস? আপনারা যদি দেখেন আমাদের শুধু ঢাকার কথাই যদি বলি, ঢাকা দক্ষিণে প্রায় 2 লক্ষ হোল্ডিংস আছে, আর উত্তরে প্রায় 2,87,000 হোল্ডিংস আছে। এই যে হোল্ডিংগুলো আছে আপনারা দেখেন যখন বাড়ি ভাড়া নেয় তারা কিন্তু কোনো ব্যাংক ট্রানজ্যাকশন করে না, করে ক্যাশ ফ্লোটা নেয়। একটা বাসায় কিন্তু একাধিক 10তলা 5তলা মাল্টি স্টোরেজ আছে, সেখানে যে আয়টা হয় সেখানে কিন্তু কোনোভাবে কর দেখানোর সুযোগ থাকে না। এটাকে যদি আমরা আমাদের হোল্ডিং জাতীয় এই নিবন্ধনের মাধ্যমে আনা করতে পারি এবং সারা দেশে বড় বড় সিটি যেগুলোতে রয়েছে, সিলেট বলেন, চিটাগং বলেন, তাহলে আমরা বিশ্বাস করি এখান থেকে গভর্নমেন্ট মিনিমাম 20,000 কোটি টাকা আয় করা সম্ভব। তাহলে আমাদের দেখেন বৈদেশিক এবং দেশীয় ঋণ আমরা অনেকগুলো কভার করতে পারবো। এবং আরেকটা বিষয় আমরা যেটা বলতে চাই 4 নম্বরে বন্দর। আপনার যতগুলো আমাদের যে কয়েকটা বন্দর আছে আপনারা জানেন এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি হয় এবং এটার কারণে আমরা সরকার ট্যাক্স ভ্যাট থেকে কি হয় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে আমরা দেখেছি, হিসাব করে দেখেছি, সরকার যদি এটাকে বন্দর ডিজিটালাইজেশন করে, দুর্নীতিমুক্ত করে, তাহলে আমরা প্রায় 20,000-25,000 কোটি টাকা আমরা এখান থেকে আমরা এই আবার আয় করতে পারবো। এছাড়াও 5 নম্বরে আমরা দেখেছি অপ্রয়োজনীয় কর অব্যাহতি বাতিল। অনেক জায়গায় এরকম যেগুলো আছে অপ্রয়োজনীয়ভাবে বাতিল করা হয়েছে, সেগুলোকে যদি আমরা বাতিল করতে পারি সেখান থেকেও আমরা একটা বেশ 20,000 কোটি টাকার মতো আমরা সাশ্রয় করতে পারবো, যেগুলোকে করের আওতা আনা হয়নি বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে। সেগুলো হলে আমরা গভর্নমেন্ট একটা আয়ের সেক্টর হিসেবে কাজ করবে। আর একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এগুলোকে আমরা পুঁজিবাজারে তালিকা করি নাই। আমরা যেটা করতেছি যে রাষ্ট্রের 6-7টা প্রতিষ্ঠান যেগুলো খুব লাভজনক প্রতিষ্ঠান, এগুলোকে যদি আমরা ডিএসসি অথবা সিএসসি তে আমরা ইনলিস্টেড করি তাহলে যেটা হবে গভর্নমেন্ট লোন বেজ না হয়ে বরং ইকুইটি বেজ হবে।
তাহলে এখানে এটা দিলে অনেকে শেয়ার কিনবে, সে টাকা দিয়ে গভর্নমেন্ট তার চলতে পারবে এবং গভর্নমেন্টে তখন ঋণের টাকাটাও পে করতে হবে না, বরং এডিশনালি এই লাভজনক প্রতিষ্ঠানটা ডিএসসিতে ঢোকার কারণে 15 থেকে 20% আমরা মনে করি যে ডিএসসির মূলধন বাড়বে এবং ডিএসসিতে একটা বিশাল ইতিহাসের সবচেয়ে বড় একটা মূলধনের একটা জায়গা তৈরি হবে। তো সব মিলে আমরা প্রায় 6টা সেক্টর থেকে আমরা দেখালাম যে কিভাবে ৭৬,০০০ কোটি টাকা এডিশনালি রানিং যদি আমরা বাজেট ঘোষণা করি, আমরা সরকারে থাকতাম তাহলে আয় করতে পারতাম। এবং এছাড়া আমরা অনেক জায়গায় উপরে দেখালাম যে কিভাবে আমরা কমাইতে পারি যেটা সুকুক বন্ডের মাধ্যমে। এর বাকি অংশ আমি আমার কোলিগস সম্মানিত ফয়সালকে প্রেজেন্টেশন করার জন্য বলতে চাই। অর্থনীতিবিদ আমাদেরকে শুনছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের এত মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা জিনিস বলতে চাই যে এই বছরে আমরা বাজেট, আমাদের যে জিডিপি, আমরা জিডিপি প্রবৃদ্ধি ধরছি 13%, যেখানে আমরা বিশ্বাস করি যে আমাদের ইনফ্লেশন 8%-এ রাখা সম্ভব এবং জিডিপির অ্যাকচুয়াল গ্রোথ হবে 5%। আমাদের বাজেটকে আমরা, যেটা আতিক মুজাহিদ ভাই বললেন, যে আমরা প্রায় ৬২,০০০ কোটি টাকা বৃদ্ধি দেখাচ্ছি, যে গভর্নমেন্ট এই বছর ৬২,০০০ কোটি টাকা এডিশনাল এক্সপেন্ডিচার করবে। কোথায় কোথায় করবে আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন যে এই বছর হচ্ছে যেটা হাসনাত আব্দুল্লাহ শুরু করেছিল, যে আমাদের আমরা তো একটা ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, আমাদের প্রচুর তেল, গ্যাস এগুলো এখন আমদানি করে নিয়ে আসতে হয় এবং এই জিনিসটা আমরা চাইলেও একদিনে ঠিক করতে পারবো না। কি কি করতে পারবো ওইটার জন্য আমাদের এডিশনাল কিছু বেনিফিট আমরা ডিক্লেয়ার করছি আমাদের বাজেটে, বাট শর্ট টার্মে সাপোর্ট দেওয়ার জন্য হলেও এবং ইনফ্লেশন কমানোর জন্য হলেও আমাদের কিছু ভর্তুকির দরকার হবে। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারিও কিছুটা বাড়াতে হবে, প্লাস আমরা আরও কিছু সেক্টরে এডিশনাল ইনভেস্টমেন্ট করতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমরা বিশ্বাস করি গত বছর যে বাজেটটা ছিল ওই বাজেটের একটি বড় অংশ আমরা চাইলে কি করতে পারতাম, কমাতে পারতাম। আপনারা দেখবেন আমাদের যে এডিপি গত বছর ছিল 2,30,000 কোটি টাকা, যেখানে আপনারা জানেন বাংলাদেশে যে কোনো প্রজেক্ট করতে গেলে ওইখানে পলিটিক্যাল ফাইন্যান্সিং থাকে, 10%, 15%, 20% না দিলে প্রজেক্ট হয় না। সো এই যে 10%, 15%, 20%-এর ইকোনমিকে আমরা যদি জাস্টিফিকেশন করে নিয়ে আসি, তাহলে ওই বাজেটে কিন্তু একটা বড় ধরনের আমরা সাশ্রয় করতে পারতাম। সো আমরা বলছি যে আমরা এডিপি বাড়াবো ডেফিনেটলি, কারণ আমাদের যে বাজেটটা, এই বাজেটটা হয়ে গিয়েছে হলো আপনার দেখবেন যে অপারেটিং বাজেট আমাদের, আমরা এনসিপির পক্ষ থেকে আমরা কিভাবে ডেভেলপমেন্ট বাজেটের দিকে যেতে পারি বেশি বেশি সেটার দিকে ফোকাস করতে চাই। কারণ কি, আপনারা দেখে থাকবেন দেশের এখন ইকোনমিক অবস্থা খুবই দুর্বিষহ, মানুষের চাকরি বাকরি সৃষ্টি হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ইকোনমিতে একটা থিওরি আছে কেইনেশিয়ান মডেল, যেটাকে বলা হয় যে কেইনেশিয়ান মডেল বলে যখন ইকোনমি স্লো ডাউন হয়ে যায় তখন ইকোনমিতে বেশি বেশি গভর্নমেন্টের এক্সপেন্ডিচার করা উচিত। এই জন্য আমরা বলছি যে এই বছর বাজেটের গ্রোথটাও একটু দরকার। যে আমরা গত বছর দেখেছিলাম ইন্টিরিম গভর্নমেন্ট 10,000 কোটি টাকার বাজেট কম দিয়েছিল, কিন্তু আমরা এই বছরে একটু বেশি 62,000 কোটি টাকার বেশি বাজেট দিতে চাচ্ছি, কারণ আমাদের এখন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, আমাদের এই দরিদ্র পীড়িত মানুষদেরকে বাঁচাতে হবে। সো এই দরিদ্র পীড়িত মানুষদেরকে বাঁচানোর জন্যই আমাদের এই বাজেট। এখন আতিক মুজাহিদ ভাই আরেকটা জিনিস আপনাদেরকে বলেছে যে এই যে 62,000 কোটি টাকা কিভাবে আমরা আয় করব, কারণ আপনারা যখনই আমরা বলি যে আমরা বাজেট বাড়াতে চাই, আপনারা বলেন আপনারা কিভাবে খরচ করবেন বা এই রেভিনিউটা কোথায় থেকে পাবেন। এই রেভিনিউর পোর্শনগুলো আতিক মুজাহিদ ভাই 6টা পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। এখন আমরা আরো কিছু প্রপোজাল দিতে চাই। দেখেন বাংলাদেশের মানুষ দিনকে দিন গরিব হচ্ছে, ইনফ্লেশন 9%-এর নিচে নামছেই না, আমাদের রিয়েল ডিসপোজেবল ইনকাম যেটা এটা কমে যাচ্ছে, কিন্তু 10 বছর আগেও আপনার সর্বনিম্ন কর সীমা ছিল 3,50,000, এখনো 3,50,000। মানে কি, আপনি 32,000 টাকা ইনকাম করলে আপনাকে ট্যাক্স দিতে হয়। এনসিপি বিশ্বাস করে এটা একটা 32,000 টাকা ইনকামের মানুষ সে ঢাকা শহরে থাকার যোগ্যতাও রাখে না, সে ভাড়া দিয়ে থাকতে পারবে না। সো আমরা বলছি যে করমুক্ত আয়ের সীমা 4.5 লক্ষ টাকা করে দেওয়া উচিত, যাতে নিম্ন মধ্যবিত্ত মানুষদের উপর ট্যাক্স বার্ডেনটা কমে আসে। এইটা আমাদের একটা বড় প্রপোজাল, যাতে 4.5 লাখ টাকার নিচে করমুক্ত আয় রাখা হয়। 2 নাম্বার, আমাদের যে নারী এবং প্রবীণ জনগোষ্ঠী আছে তাদের জন্য যাতে এটা 4,75,000 টাকা করা হয় এবং প্রতিবন্ধীদের জন্য যেন এটা 5 লক্ষ টাকায় করা হয়। আমাদের বাজেটে দেখবেন অনেকে জাকাত দিয়ে থাকে, সো জাকাত দেওয়ার পরে তাকে আবার ট্যাক্স দিতে হয়। আপনি মালয়েশিয়া থেকে পৃথিবীর অন্য জায়গায় যদি দেখেন,
যে জাকাত দেয় তাকে আবার এটার জন্য একটা ট্যাক্স এক্সেমশন পাওয়া যায়। সো আমরা বলছি সরকারের এনলিস্টেড যদি কোথাও কেউ জাকাত দেয় তাহলে তাকে যাতে কর রেওয়াত দেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম এই যে আমাদের একটা ইকোনমি, এই ইকোনমিতে প্রায় $9 বিলিয়ন মতো জাকাত কালেকশনের একটা অপশন আছে। গভর্নমেন্ট এখন পর্যন্ত এটাকে এক্সপ্লোর করছে না। সো গভর্নমেন্ট যদি এটাকে এক্সপ্লোর করে, এখান থেকে আমরা বিশ্বাস করি $3 বিলিয়ন বা 3 লাখ কোটি টাকার মতো একটা রেভিনিউ কালেকশন করা সম্ভব। এই সেকশনটা পুরোটাই আমরা করতে পারছি না। এখন দুইটা প্রবলেম। নাম্বার ওয়ান, আমরা গভর্নমেন্টকে বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ যদি গভর্নমেন্টকে বিশ্বাস করত, আমরা বিশ্বাস করি ট্যাক্স সবাই দিত, কিন্তু গভর্নমেন্টকেই মানুষ বিশ্বাস করতে পারে না। সো গভর্নমেন্ট যদি তার বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যেতে পারে তাহলে কর বা জাকাত এইগুলো গভর্নমেন্টের থ্রুতে কালেকশন করাটা অসম্ভব কিছু না। কিন্তু এই জন্য এমন একটা গভর্নমেন্ট আমাদের দরকার যাদেরকে বলতে হবে, দেখো আমি কোনো পার্টি ফাইন্যান্সিং এর জন্য কর নিচ্ছি না, আমি এডিপি থেকে চুরি করার জন্য কর নিচ্ছি না, আমি টাকা নিচ্ছি কিসের জন্য? আমি নিচ্ছি দেশের প্রকৃত উন্নয়নের জন্য। আমি নিচ্ছি যাতে তুমি ভবিষ্যতে পেনশন পাও, আমি নিচ্ছি যাতে তুমি স্বাস্থ্য সেবা পাও, আমি নিচ্ছি যাতে তোমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ভালোভাবে থাকতে পারে। এই জিনিসগুলো যদি এনশিওর করা যেত, আমাদের কর বা জাকাত দুইটাই গভর্নমেন্ট কালেকশন করতে পারতো। একটা ইন্টারেস্টিং, আমরা যেটা ইনহেরিটেন্ট ট্যাক্স নামে একটা ট্যাক্স আছে গ্লোবালি, আপনারা দেখে থাকবেন। আমরা মনে করি যে এই যে ছোট গরিব মানুষদের উপর আপনারা ট্যাক্স চাপায় দিচ্ছেন, এইটা উচিত না। বরঞ্চ যাদের অনেক সম্পত্তি, আমরা বলছি যাদের নেট সম্পত্তি 5 কোটি টাকার উপরে, উনি যখন মারা যাবেন, ওনার ছেলে মেয়ের কাছে যখন সম্পদটা ট্রান্সফার হবে, ওই ট্রান্সফারের সময় একটা ট্যাক্স দেওয়া উচিত। কারণ কি, আমরা দেখেছি 5 কোটি টাকার নেটের উপর বাংলাদেশে মাত্র 1 লাখ মানুষের সম্পদ আছে। ওই 1 লাখ মানুষের সম্পদের উপর যদি আমরা ট্যাক্স কাটি, তাহলে বছরে 1000 থেকে 2000 কোটি টাকার এডিশনাল ট্যাক্স কালেক্ট করা সম্ভব, যেটা উন্নত বিশ্বেও হয়ে থাকে। সো গরিব মানুষদের থেকে টাকা কালেক্ট না করে আমরা বিশ্বাস করি ধনীদের কাছ থেকে টাকা নিয়ে আসা যায়। বাংলাদেশে কর্পোরেটের যে কর, এটা দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশি। সো এনসিপির ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম যে করের রেট 27.5% থেকে আমরা গ্র্যাজুয়ালি 20% নিয়ে আসতে চাই, এবং এটার প্রথম স্তর হিসাবে এই বছর আমরা 2.5% ট্যাক্স কমাতে চাই সবার জন্য। এবং আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেটের লিস্টিং হয় না, বা ক্যাপিটাল মার্কেটের লিস্টিং হওয়ার জন্য একটা ট্যাক্স ইনসেন্টিভ দরকার। এনসিপির পক্ষ থেকে আমাদের রিকমেন্ডেশন হলো, যেই কোম্পানিগুলো এখন থেকে লিস্টেড হবে তাদের জন্য প্রথম 5 বছর ট্যাক্স ডিফারেন্স 25 থেকে আরো 10% কম হওয়া উচিত। দ্যাট মিনস তারা 15% ট্যাক্স দিবে। আমরা জানি যে এই কোম্পানিগুলো লিস্টেড হয় তারা অটোমেটিক্যালি আর্নিং দেখায় যাতে তাদের ভ্যালুয়েশন বেটার হয় এবং তারা ভালো ট্যাক্স দেয়, এটা হিস্ট্রিক্যালি প্রুভ। সো বেশি কোম্পানি যদি লিস্টেড হয়, গভর্নমেন্ট অটোমেটিক্যালি বেশি ট্যাক্স পাবে। এরপর আমরা বলছি যে বাংলাদেশের মানুষ ব্যাট দেয় কিন্তু গভর্নমেন্ট ব্যাট পাচ্ছে না। সো এইটাকে কিভাবে সলভ করা যায়? এখানে সলভ করার কিছু মডেল আছে। আমরা তাইওয়ানে দেখেছি যে যারা ব্যাট দিচ্ছে তাদেরকে গভর্নমেন্ট একটা লটারি দিচ্ছে, ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে। সো আমরা যদি লটারি বেস করতে পারি, যে আপনার একটা কাস্টমার যখন মুদির দোকান থেকে একটা নুডলস কিনলো, ওই নুডলসের সাথে যে ব্যাটটা থাকবে, ওই ব্যাটে সে যখন স্ক্যান করবে কিউআর কোডে, সেটার সাথে একটা নাম্বার জেনারেট হবে। ওই রকম নাম্বার দিয়ে গভর্নমেন্ট যদি 1000 কোটি টাকার একটা লটারি অফার দেয় সারা বাংলাদেশে, দেখবেন মানুষ অটোমেটিক্যালি বলবে আমি কিউআর কোড স্ক্যান করে আমি প্রোডাক্টটা কিনবো। সো এটার মাধ্যমে বড় ধরনের একটা ব্যাটের প্রবলেম সলভ করা যায়। আমাদের দেশের সিপিডির হিসাব মতে যে বড় একটা অংশ ব্যাট মানুষ প্রদান করছে কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে না, এই প্রবলেমটা এইভাবে সলভ করা যায়। খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কয়েকদিন পর ব্যাট বাড়ানোর জন্য গভর্নমেন্ট বলে। এনসিপির পক্ষ থেকে আমরা বলছি যে নিত্য প্রয়োজনীয় 8টি পণ্যের উপর, যেমন চাল, গম, ভোজ্য তেল, লবণ, চিনি, ডাল, আলু এবং পেঁয়াজ, এই 8টি পণ্যের উপর কোনো ধরনের ব্যাট সামনের 5 বছর করা যাবে না। কারণ এইগুলোর উপর ব্যাট দিলে সাধারণ মানুষের চলার কোনো উপায় থাকে না। সো এনসিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা হচ্ছে কোনোভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ব্যাট দেওয়া যাবে না। আরেকটা জিনিস, আমাদের এখানকার আপনারা সাংবাদিকরা আছেন, এদেরকে আমরা গিগ ওয়ার্কার বলি।
আপনারা ফ্রিল্যান্সিং করেন, আপনারা অনেকেই সাংবাদিকতা করেন, মজুর সাংবাদিকতা করেন, আপনাদের জন্য ইন্টারনেট দরকার। আপনি যখন মোবাইলে 100 টাকা ভরেন, সাথে সাথে 39 টাকা কেটে নিয়ে চলে যায় গভর্নমেন্ট। আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হলো এই দেশকে উন্নয়ন করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ইন্টারনেটের কস্ট কমাতে হবে। সো ইন্টারনেটের কস্ট যাতে 39 টাকা থেকে কমে 30 টাকায় আসে এই বছরের মধ্যে, এটা আমাদের একটা প্রপোজিশন থাকবে গভর্নমেন্টের কাছে, এবং আমরা গভর্নমেন্টে থাকলে ডেফিনেটলি এটা আপনাদের জন্য করে দিতাম, তাহলে ওভারঅল ইন্টারনেট কস্টটা কমে আসতো। এছাড়া আমরা বলছি যে আপনারা জানেন যে আমাদের দেশে এখন মিনিমাম ট্যাক্স রেট ম্যাক্সিমাম কোম্পানির জন্য 1%, কিছু কোম্পানির জন্য 3% করা হয়েছে। আমরা এই বৈষম্য চাই না, আমরা সবার জন্য 1% হচ্ছে মিনিমাম ট্যাক্স চাই। কিন্তু যারা স্টার্টআপ ব্যবসা করছে বা যারা এসএমই খুবই মানে নতুন ব্যবসায়ী, তাদের উপর কোনোভাবেই যাতে এই ধরনের মিনিমাম ট্যাক্স চাপায় না দেওয়া হয়, এই জন্য আমাদের একটা রিকমেন্ডেশন থাকছে। এবং কোনোভাবে যদি মিনিমাম ট্যাক্স আপনার ফাইনাল ট্যাক্সের উপরে হয়ে যায়, তাহলে এটা যাতে ভবিষ্যতে ক্যারি ফরওয়ার্ড করার একটা অপশন থাকে, সেটা নিয়েও আমরা কথা বলেছি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো আমরা বলছি এখানে এখন 10 বছরের ট্যাক্স এক্সেমশন দেওয়া আছে, এটাকে আরো 5 বছরের ট্যাক্স এক্সেমশন বাড়ানো উচিত, যাতে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়। এবং এই ইন্ডাস্ট্রি ডেভেলপ হলেই কেবলমাত্র আমাদের কর্মসংস্থান বাড়বে। সো যেইগুলো কর্মসংস্থান মুখী ইন্ডাস্ট্রি, এগুলোর ট্যাক্স রেট ডেফিনেটলি কম হওয়া উচিত। আপনারা জেনে থাকবেন, যখন আমরা আমাদের ম্যানিফেস্টো ডিক্লেয়ার করি, তখন আমরা বলেছিলাম যে আমাদের আমরা বিএনপি এবং জামাত বলেছিল যে জিডিপির 5% তারা শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ দিতে চায়। এনসিপি প্রথম থেকে বলেছে আমাদেরও ইচ্ছা আছে, আমরা অনেক খরচ করতে চাই, কিন্তু আসলে শিক্ষা বা স্বাস্থ্যতে আমাদের 5% দেওয়া সম্ভব না। কিন্তু আমাদের যে নতুন আমাদের যে শ্যাডো বাজেট দেওয়া হয়েছে, আপনারা স্ক্যান করলে পাবেন, আমাদের ফেসবুকে পাবেন, আমাদের ওয়েবসাইটে পাবেন, ডিটেল দেওয়া আছে ওইখানে, যে কিভাবে আমরা শিক্ষাকে আরো স্মার্ট করতে পারি, কিভাবে শিক্ষাকে আমরা ইফেক্টিভ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা শিক্ষা খাতে এই বছর 1,24,425 কোটি টাকার বরাদ্দ রাখতে চাই, যা মোট বাজেটের 14.6%। প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা ফিডিং কার্যক্রম করতে চাই, এবং এই খাদ্যটা ডেফিনেটলি ওইখানকার ক্ষুদ্র কৃষকদের থেকে কেনা হবে, যাতে কৃষকও বেঁচে থাকে। এছাড়া আমরা বেসরকারি স্কুলগুলোকে জাতীয়করণ করতে চাই, এবং হচ্ছে আপনারা দেখে থাকবেন, আমরা আরেকটা জিনিস যেটা বলছি যে আপনার 500 কোটি টাকার একটা স্টার্টআপ গ্যারান্টি তহবিল করতে চাই, যেখান থেকে ক্ষুদ্র স্টার্টআপ যে ব্যবসাগুলো আছে তাদেরকে কোলাটারালহীন ঋণ দেওয়া হবে। এছাড়া আমাদের একটা কথা ছিল যে আমরা 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, এবং এই বছরের মধ্যে 20 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা চাই গভর্নমেন্ট এই রুগ্ন শিল্পগুলোকে বাঁচানোর কথা বলে পচা কোম্পানিকে ঠিক করার দিকে না গিয়ে, যেটা উচিত প্রত্যেক বছর যে 20 লাখ ছেলে পেলে পড়াশোনা করে বের হয়ে আসছে তাদেরকে সহজ শর্তে লোন দেওয়া, এই জন্য 10,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করা। এবং আমাদের পক্ষ থেকে এখানে অনেকগুলো রিকমেন্ডেশন আছে। একটা ক্ষুদ্র উদ্যোক্তা সে যখন ব্যাংকে লোন নিতে যায়, বলে আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার। এই ধরনের এক্সপিরিয়েন্স সে কোথায় থেকে পাবে যদি সে ব্যবসায়ী না করে? এই এক্সপিরিয়েন্সটা সরানো উচিত। অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছি যে কোনো একটা গভর্নমেন্ট প্রজেক্টে একটা ক্ষুদ্র উদ্যোক্তা গেল, যার এক্সপিরিয়েন্স নাই, তাকে আপনি দিচ্ছেন না, তাহলে একটা ছেলে যে নতুন ব্যবসা করতে যাচ্ছে সে কিভাবে ব্যবসা পারবে? তাকে যদি 4-5 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দেন। সো এই শর্তগুলো সরাতে হবে, তাহলেই আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। স্বাস্থ্য খাতে আমাদের বাজেট আমরা একটা বড় অংশ বাড়াতে চাই। আপনারা জানেন যে প্রত্যেক বছর $4 বিলিয়ন আমাদের দেশ থেকে চলে যায় শুধুমাত্র আপনার বাইরের চিকিৎসা নেওয়ার জন্য। সো গভর্নমেন্ট কিন্তু চাইলে খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারে। এই জন্য এনসিপির ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম যে গভর্নমেন্টের হেলথ জোন করা উচিত। সো আমরা যদি দেশের 2টা কি জায়গা সেট আপ করে 2টা জোন করতে পারি, হেলথ জোন, তাহলে কিন্তু আমরা যে $4 বিলিয়ন আমাদের দেশ লস করছে, এইটার একটা বড় অংশ আমরা কমিয়ে নিতে পারি। এবং এটার জন্য একটা পরামর্শ আমাদের এখান থেকে দেওয়া হয়েছে, এবং আমরা একটা অ্যালোকেশনও রেখেছি। আপনারা দেখে থাকবেন দুরারোগ্য ব্যাধিতে গ্রামের মানুষ, মধ্যবিত্ত মানুষ ক্যান্সার, ডায়াবেটিক্স, তারপর হচ্ছে আপনার রেডিওথেরাপি, ডায়ালাইসিস, এগুলো করতে এফোর্ড করতে পারছে না। আমরা বলছি এই ধরনের চিকিৎসায় 70% গভর্নমেন্টের ভর্তুকি দেওয়া উচিত।
যেগুলো হচ্ছে অনেক কস্টলি, এগুলোতে গভর্নমেন্টের ভর্তুকি দিলেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা আছে আমাদের অনেক বেশি, এটা কমে আসবে। জেলা হাসপাতাল থেকে 30 মিনিটের দূরত্বে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্রাধিকার দিয়ে 500টি নতুন অ্যাম্বুলেন্স এবং প্রশিক্ষিত প্যারামেডিক সহ একটি আধুনিক প্রি হসপিটাল ব্যবস্থা জরুরি ভিত্তিতে গড়ে তোলা উচিত। এছাড়া টিসিবি স্মার্ট কার্ড নিয়ে অনেক আমাদের কথা আছে। আমাদের যখন নতুন গভর্নমেন্ট আসলো তারা বললো যে আমরা ফ্যামিলি কার্ড দিব, ফার্মার্স কার্ড দিব। তো বাংলাদেশে কিন্তু স্মার্ট কার্ড এর আগে থেকেই ছিল, কিন্তু ওই স্মার্ট কার্ডের ম্যানেজমেন্ট খুব বাজে ছিল। ইন্টারিম গভর্নমেন্ট যখন এটা নিয়ে একটা অডিট করতে গেল, দেখলো যে এখানে 70 লাখ মানুষই হচ্ছে কি ভুয়া। তো এইরকম ভুয়া মানুষটা এই সার্ভিসগুলো পাচ্ছে। এখনো যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হলো, আমরা একই জিনিস দেখছি যে যে বিদেশে থাকে, যে হচ্ছে অনেক ধনী, সেই রকম মানুষ ফ্যামিলি কার্ড পাচ্ছে। তো আমরা এটার বিপক্ষে। এই জন্য আমরা বলেছিলাম একটা ইউনিফাইড কার্ড থাকবে যেটা এনআইডির সাথে লিঙ্কড। সো ওই লিঙ্ক থাকলে আমি আপনার কত ইনকাম, কত এক্সপেন্স, এটা আমি অটোমেটিক্যালি ট্র্যাক করতে পারবো, যেটার থ্রুতে আমি আপনাকে অ্যালোকেশনটা দিতে পারবো। এবং দেখেন, টিসিবির গাড়ির লাইনের সামনে মানুষ দৌড়ায়া মারা যাচ্ছে, এটা কোনো সিস্টেম হইতে পারে না। আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছিলাম যে এটার একটা সলিউশন দরকার। সলিউশনটা ইজিলি করা সম্ভব। আপনি যদি দেশের কিছু দোকানকে রেজিস্টার্ড করে দেন, যাদের থ্রুতে চাল, ডাল বা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, টিসিবি দ্রব্য প্রদান করা হয় 30 বা 40% ডিসকাউন্টে, এটা ওইখানকার দোকানগুলো দিবে। সো যেই নিম্ন মধ্যবিত্ত মানুষটা ট্রাকের সামনে দাঁড়াতে গেলে লজ্জা পায়, সে ঠিকই কিন্তু ওইখানে গিয়ে নিতে পারবে। এবং এট দ্য সেম টাইম এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এই অ্যাক্সিডেন্ট গুলো কমানো যাবে। আমরা এটা আমাদের পক্ষ থেকে রিকমেন্ডেশন দিচ্ছি। প্রতিবন্ধী ভাতা, আপনারা দেখবেন ফ্যামিলি কার্ড যারা পাচ্ছে ওরা পাচ্ছে 2500 টাকা, একটা প্রতিবন্ধী পাচ্ছে 900 টাকা। চিন্তা করেন, যে মানুষটা কাজ করতে পারছে না, যে মানুষটার শারীরিক সমস্যা, তাকে দিচ্ছেন 900 টাকা, আর যে সবকিছু পাচ্ছে তাকে দিচ্ছেন 2500 টাকা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটা প্রতিবন্ধী 900 টাকায় কয়দিন চলবে? আমরা বলছি ওনাদেরকে 2500 টাকা করে পার মাসে দেওয়া হয়। এটা দিতে গেলে গভর্নমেন্টের মাত্র 3400 কোটি টাকা লাগবে। এই টাকা সোর্স আমরা দিতে পারবো, এটা অসম্ভব কিছু না। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় যে সকল মানুষ মারা গিয়েছে তাদের জন্য একটা ভাতা মান্থলি দেওয়া উচিত। এবং যে সকল মানুষ অনেক বেশি ইনজুর্ড হয়েছে, যারা চলাচল করতে পারছে না, তাদের জন্য একটা ভাতা ব্যবস্থা করা উচিত। বাট সকল সামাজিক নিরাপত্তার যেই কার্ডগুলো থাকবে, এটাকে একীভূত করে একটা অংশে দেওয়া হবে। এরপরে আসলো কৃষি ও খাদ্য নিরাপত্তা। আপনারা দেখে থাকবেন রিসেন্টলি যে আপনার কৃষক ধানের দাম পাচ্ছে না, কৃষক লোন নিচ্ছে, 10 টাকার লোন নিয়েও সে ফেরত দিতে পারছে না। কৃষক যেই প্রাইসে প্রোডাক্ট প্রডিউস করছে সেই প্রাইসেই সে প্রোডাক্ট দিতে পারছে না। কৃষকরা সুইসাইড করছে, কৃষকরা চলতে পারছে না। সো এনসিপির যে ম্যানিফেস্টো ছিল, ওই ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম আমরা শস্য বিক্রয় কেন্দ্র নামে একটি কেন্দ্র করব, যেখান থেকে গভর্নমেন্ট সরাসরি শস্য কিনে নিবে এবং ঢাকায় আরেকটা শস্য কেন্দ্র, বিক্রয় কেন্দ্র থাকবে, যেই বিক্রয় কেন্দ্রে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই ওইটা বিক্রি করা হবে, যাতে কৃষক সরাসরি এখানে সেলার হয়, যাতে সে একটা ভালো প্রাইসিং পায়। তো প্রথম বছরে আমরা এটা 5টি জায়গায় করতে চাই, আমাদের ডিটেল বাজেটে দেওয়া আছে, এবং আলটিমেটলি আমরা 494টা উপজেলাতেই এটা নিয়ে চলে যেতে চাই। আপনারা দেখবেন বাংলাদেশে কৃষকদের সারের জন্য ভর্তুকি দেওয়া হয়, এবং এই বছর ইউরিয়া সারের দাম অ্যাবনর্মালি বেড়ে গিয়েছে। সো এই সার কিনে কৃষক তো চলতে পারবে না। সো ফার্মার্স কার্ড নাম দিয়ে আমাদের বরঞ্চ এখন কৃষকদেরকে ইউরিয়া কম মূল্যে দেওয়া উচিত। এবং আমরা যখন দেখি যে এই সার দেওয়া হয়, এমন একজনকে কৃষক বানিয়ে নেওয়া হয় যে জীবনে কৃষি কাজ করে নাই। সো এই ধরনের ব্যবস্থা থেকে দূর করে একজন প্রকৃত কৃষক যখন সার কিনবে, তাকে যদি আপনারা যদি ওই যে ক্যাশব্যাক বলে না, বিকাশে আপনারা পেমেন্ট করেন 100 টাকা, 10 টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। আপনারা সার কিনবেন ধরেন 1000 টাকার, আপনাকে 100 টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে, 200 টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। তাহলে এইটার আলটিমেট বেনিফিশিয়ারি কে হবে? কৃষক হবে। এখন যে বেনিফিশিয়ারি, এরা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা এই বেনিফিটটা নেয়। এই বেনিফিটটা আমরা মধ্যস্বত্বভোগীদের জন্য চাই না, এটা আলটিমেটলি যাতে কৃষক পায় সেজন্য তাদেরকে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া যেতে পারে।
এছাড়া আমরা বলছি যে আপনার আমাদের যে ব্লু ইকোনমির একটা সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগানো উচিত। এখানে একটি 500 কোটি টাকার ফান্ড বরাদ্দ থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমাদের বেশি বেশি করে গ্যাসের কূপ খননের জন্য কাজ করা উচিত। এরপরে আসলো পরিষ্কার জ্বালানি ও পরিবেশ। আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ কথা থেকে শুরু করেছে যে বাংলাদেশে এখন 30,000 মেগাওয়াটের মতো পাওয়ার আছে। আমাদের ডিমান্ড এখন সর্বোচ্চ 17,000 মেগাওয়াট। এই যে 13,000 মেগাওয়াটের উপরে রেখে দিয়েছেন, এটার উপরে একটা ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এই ক্যাপাসিটি চার্জের জন্য কি গভর্নমেন্ট কোনো ধরনের নেগোসিয়েশন করেছে? বিএনপির ম্যানিফেস্টোতে ছিল যে তারা কোনো ধরনের ক্যাপাসিটি পেমেন্ট রাখবে না, কিন্তু আমরা দেখলাম এইটা না করে তারা কি করলো, তারা 16 থেকে 20% আপনার বিদ্যুতের দাম বাড়িয়ে দিল। তাহলে আমাদের কথা হলো আপনারা একটু নেগোসিয়েশনে বসেন না। যেই পাওয়ার প্ল্যান্ট 10 বছর 12 বছর আগে শুরু হয়েছে, ওর তো এখন কোনো লোন নাই, তাহলে ওকে কেন আপনি ক্যাপাসিটি পেমেন্ট দিবেন? এটার তো দরকার নাই। সো আপনারা একটু রিনেগোসিয়েশন করেন, আপনারা ক্যাপাসিটি পেমেন্ট কমান, তাহলে আপনার 36,000 কোটি টাকা এখানে সেভ হবে। এটা নিয়ে একটু কাজ করেন আপনারা। এছাড়া আমরা বলছি যে আমাদের সোলার এনার্জির উপর খুব প্রায়োরিটি দিতে হবে। সো আমাদের পরামর্শ হচ্ছে সোলার এনার্জি বা সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি রিলেটেড যত ধরনের ইম্পোর্ট ট্যাক্স আছে, টোটাল ট্যাক্স ইমপ্লিকেশন, এগুলোকে 0% নিয়ে আসা হোক, যাতে আমরা নিজেই নিজেদের বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যাতে বিদেশের উপর আমাদের ডিপেন্ডেন্সি কমে যায়। সো এইটা হলেই আমরা জ্বালানি সার্বভৌমত্ব পাবো, আদারওয়াইজ আমরা জ্বালানি সার্বভৌমত্ব পাবো না। অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে আমাদের দেশে এনার্জি এফিশিয়েন্ট যে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স আছে, এটার উপর হাইলি এখন আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আপনারা দেখে থাকবেন যে আপনি এলইডি লাইট চালাইলে আপনার বিদ্যুৎ যায় 10 ওয়াট, বাট আপনি নর্মাল টিউব লাইট জ্বালাইলে আপনার যায় 40 ওয়াট। সো আপনার কি দরকার আছে টিউব লাইট জ্বালানোর? না। তাহলে আপনারা কি করেন, একটু আপনারা একটু ইনসেনটিভ দেন যারা প্রোডিউসার তাদেরকে, যে কেউ যদি এনার্জি এফিশিয়েন্ট লাইট, ফ্যান, ওভেন, ব্লেন্ডার, কুকার, ওয়াটার হিটার, লাইট বা ফ্যান করে থাকে, তাদেরকে আপনারা একটু আপনারা লোয়ার ট্যাক্স ব্র্যাকেটে নিয়ে আসেন। বাট যারা হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট করবে না, তাদেরকে হায়ার ট্যাক্স ব্র্যাকেটে নিয়ে যাবেন। আপনারা জানেন আমাদের বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে ইটের ভাটা, কিন্তু এই যে ট্রেডিশনাল ইটের ভাটায় কোনো ধরনের ট্যাক্স ব্যাট ঠিক মতো দেওয়া হচ্ছে না। আমরা চাই এই ধরনের ট্রেডিশনাল ইটের ভাটায় যাতে 30% এনভায়রনমেন্টাল ট্যাক্স চার্জ করা হয়, যাতে করে ওই ইটের যেই ট্রেডিশনাল ইট ভাটাগুলো আছে ওইখানে যাতে ইটের দাম বেড়ে যায় এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে ইট ভাটাগুলো আছে ওইগুলা ইটের প্রাইস কমে যায়। এখন যেটা হয় 2-3 টাকার একটা গ্যাপ থাকে, যে ট্রেডিশনাল ইটের ভাটা বেচে 10 টাকা করে পারি, আর যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওগুলো 12 টাকা, কারণ ওর প্রোডাকশন কস্ট একটু হাই, ও হাই কোয়ালিটির মেশিন এনেছে, ও কোনো ধোঁয়া ক্রিয়েট করছে না। সো আমাদের পরামর্শ হলো এই জন্য 30% এডিশনাল ব্যাট ইন্ট্রোডিউস করা ওই ইটের ভাটাগুলোর উপরে, যাতে করে আমাদের বায়ু দূষণটা অটোমেটিক্যালি কমে আসে। আমাদের বায়ু দূষণের আরেকটি বড় কারণ হচ্ছে আমাদের ডিজেল বেস ট্রান্সপোর্টেশন বা অকটেন বেস ট্রান্সপোর্টেশন। আমরা চাই আমাদের এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা ইলেকট্রিক ভেহিকেল নির্ভর হোক। এই জন্য ইলেকট্রিক ভেহিকেলের উপর যদি এটা বাইরে থেকে সম্পূর্ণ নিয়ে আসা হয়, এটার ট্যাক্স আছে এখন 89%, আমরা এটাকে 35% করার জন্য পরামর্শ দিচ্ছি। এবং কেউ যদি বাংলাদেশে এটা প্রডিউস করে, তার জন্য মাত্র যাতে 15% হয়। আপনারা জানেন বাংলাদেশে অলরেডি ইলেকট্রিক গাড়ি প্রোডাকশন শুরু হয়েছে, এবং এইটা ছাড়া কিন্তু আমরা এনভায়রনমেন্টের আমরা ভালো করতে পারবো না। বাংলাদেশে প্রায় 3 লাখ সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছিল কাবিখার আন্ডারে, কিন্তু এই সোলার স্ট্রিট লাইটগুলো এখন চলছে না। এইখানে মেইনটেনেন্সের অভাবে এইগুলো বন্ধ হয়ে গেছে। জাস্ট 100 কোটি টাকা খরচ করে 3 লাখ সোলার স্ট্রিট লাইটকে এখন ইমপ্লিমেন্ট করা যাবে, আবার অপারেশনে নিয়ে আসা যায়। এইটার জন্য আমরা একটা রিকমেন্ডেশন করছি। এছাড়া দেশের মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং স্যানিটেশনের জন্য ভালো ব্যবস্থা করা যায় যাতে, এবং আমরা যাতে হচ্ছে SDG 6 ফলো করতে পারি, এই জন্য ওয়াশ খাতে বরাদ্দ বাড়ানোর জন্য আমরা বাজেটেও দিয়েছি এবং গভর্নমেন্টকেও বলছি। নারী উদ্যোক্তাদের জন্য আমরা 5,000 কোটি টাকার একটি উদ্যোক্তা তহবিলের জন্য বলেছি, যাতে নারী উদ্যোক্তারা এখান থেকে বেনিফিটেড হয়। এট দ্য সেম টাইম কর্মরত নারীদেরকে 1 বছর 6 মাস পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি, এবং পিতাদেরকে 1 মাস পিতৃত্বকালীন ছুটি আইনগতভাবে যাতে নিশ্চিত করা হয়। এবং এটার সাথে হয়তো 1200 কোটি টাকার মতো একটা বরাদ্দ লাগবে, এই বরাদ্দ যাতে গভর্নমেন্ট থেকে এনশিওর করা হয়। এছাড়া স্যানিটারি ন্যাপকিনে যাতে 0 ব্যাট করা হয়,
এবং মেয়েদের জন্য বা ফিমেল ডেভেলপমেন্ট বা উইমেন ডেভেলপমেন্টের জন্য যদি কোনো বন্ড ইস্যু করা হয় এবং ওই বন্ডে যদি কেউ ইনভেস্টমেন্ট করে, এই ইনভেস্টমেন্টের উপর ফাইনাল ট্যাক্স মাত্র 5% হয়, তা এইটারও আমরা রিকমেন্ডেশন করছি। এছাড়া ধর্মীয় সেবা প্রদানকারীদেরকে সরকারি স্কেলে অন্তর্ভুক্তকরণের কথা বলছি, যেটা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, তাদেরকে যাতে 16 গ্রেডে অন্তর্ভুক্ত করা হয় এবং সরকারি সুবিধা, পেনশন ও স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা যায়। আপনারা দেখেছেন গত 11 বছরে গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি বাড়ছে না, তো গত 11 বছরে তো ইনফ্লেশন অনেক বেড়েছে এবং প্রাইভেট সেক্টরও এটার জন্য অনেক হ্যাম্পার্ড হয়েছে, আমাদের ওভারঅল ডিসপোজেবল ইনকাম কমেছে। আমরা চাই সরকারি এমপ্লয়ীদের একটু স্যালারি বাড়ুক, এটা আমরা বলছি 30% সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 5% বাড়ুক গ্রেড ওয়াইজ। গ্রেড 1-এ ম্যাক্সিমাম 5% বাড়তে পারে আর গ্রেড 20-এ 30% বাড়তে পারে। এক্ষেত্রে গভর্নমেন্টের এডিশনাল 15,000 কোটি টাকার দরকার হবে, যেখানে বিএনপি সরকার 35,000 কোটি টাকার একটা প্ল্যান করছে। আমরা মনে করি 35,000 কোটি টাকা দেওয়া এখন সম্ভব না, বাট 15,000 কোটি টাকার সাপোর্ট দেওয়া সম্ভব। আমরা বিএনপি সরকারের মতো এত বেশি স্যালারি বাড়ানোর জন্য আমরা প্রেফার করছি না, বাট আমরা বলছি যে তাদের স্যালারি বাড়ানো উচিত এবং প্রত্যেক 3 বছর পর পর এটা রিভিউ করা উচিত। আপনারা দেখে থাকবেন ব্যাংকিং খাতে আমাদের অনেক বড় প্রবলেম হয়েছে। তো আমরা বলছি যারা খেলাপি হয়, স্বেচ্ছায় খেলাপি, তারা যাতে কোনো ধরনের সামাজিক নিরাপত্তা না পায়, তারা যাতে সামাজিক স্বীকৃতি না পায়, সেটা গভর্নমেন্ট থেকে এনশিওর করতে হবে। সো এমন একটা ডেটাবেস রাখা যাতে এই ধরনের যারা দেউলিয়া, তারা কোনো কোম্পানির পরিচালক হতে পারবে না, নির্বাচন করতে পারবে না, তাদের পাসপোর্ট নবায়ন করা যাবে না এবং সকল সরকারি চুক্তি ও ভর্তুকি থেকে আজীবনের জন্য তাদেরকে বঞ্চিত করতে হবে। তাহলেই তাদের শিক্ষা হবে, না হলে তারা এই দেশ আবার লুটে পুটে নিয়ে যাবে। এছাড়া আমরা বলছি যে দেখেন বাংলাদেশে তো এখন 32% প্লাস নন পারফর্মিং লোন বা ব্যাড লোন, এই ব্যাড লোনগুলোকে আমাদের ঠিক করতে হবে। তো আমরা বলছি একটা ব্যাড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটাকে বলে গ্লোবালি, এরকম একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করার জন্য যারা ইসলামী ব্যাংক বা যে ব্যাংকগুলোর অনেক বেশি এরকম লোন আছে তাদের কাছ থেকে এই লোনগুলো কিনে নিবে, কিনে নিয়ে তারা প্রফেশনালি এগুলো ম্যানেজ করবে। এই যে আপনারা 20,000 কোটি টাকার জন্য একটা ফান্ড দিচ্ছেন রুগ্ন শিল্পকে বাঁচানোর জন্য, এইভাবে এগুলো বাঁচবে না। আগে এগুলো ব্যাড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে আনেন, তারপরে কি করবেন, ওনারা দেখবে যে কোনটা ফিজিবল কোনটা ফিজিবল না, এটার দক্ষতা ওদের থাকবে। এরপর এই দক্ষতার বেসিসে তারা কি করবে, যেটা ফিজিবল হবে ওইটার থেকে টাকা দিবে, ওইটা হয়তো ফরেন ইনভেস্টর আনবে, এটা লোকাল ইনভেস্টর আনবে অথবা লিজ মডেলে দিবে, তাহলে এটা প্রকৃতপক্ষে ঠিক হবে, অন্যথায় এটা ঠিক হবে না। আমরা বলছি যে আপনার আমাদের শেয়ার মার্কেট মাত্র হলো আমাদের জিডিপি 7%, যেখানে গ্লোবালি শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট হয় 100%-এর উপরে, তাহলে এটা আমাদেরকে বাড়াতে হবে। তো এই জন্য আমরা বলেছিলাম যে আমাদের রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান, যেগুলো লাভজনক প্রতিষ্ঠান এবং গভর্নমেন্টের যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে, এগুলো খুব দ্রুত লিস্টিং করানোর জন্য ব্যবস্থা করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমাদের এইখানে আপনারা দেখে থাকবেন বন্ড করতে গেলে বা সুকুক করতে গেলে বা অ্যাসেট ব্যাক সিকিউরিটিজ করতে গেলে অনেক ধরনের ট্যাক্স আসে। এই ধরনের ট্রান্সফার ট্যাক্সগুলো ইলিমিনেট করলে আমাদের মার্কেট ক্যাপ 40%-এ নিয়ে যাওয়া সম্ভব। এছাড়া আমরা বলছি গভর্নমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট ইস্যু করা উচিত, যেটাকে বলা হয় ওয়াকফ সুকুক। একটু ইন্টারেস্টিং, দেখেন আপনার এলাকাতে হসপিটাল হবে, গভর্নমেন্ট একটা হসপিটাল করবে। এখন ওই এলাকার মানুষজনকে যদি গভর্নমেন্ট বলে যে তোমার এলাকায় একটা হসপিটাল করবো, তুমি ফান্ড ইনভেস্ট করো, দেখবেন মানুষজন ইনভেস্ট করবে, কারণ জানে সে এখানে যদি ইনভেস্ট করে, সে যদি অসুস্থ হয় এখান থেকে কি পাবে, বেনিফিট পাবে। এইরকম সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যদি ওয়াকফ সুকুক করা যায়, তাহলে গভর্নমেন্টের যে ফাইন্যান্স কস্ট 11% 12% এটা নাই হয়ে যাবে। মালয়েশিয়াতে এটা খুব ভালো করে চলে। আপনারা দেখবেন মালয়েশিয়াতে এই ধরনের প্রজেক্টগুলো করা হয়, কোনো ধরনের কস্ট সেখানে ইনকার করে না। কারণ কি, মানুষ বিশ্বাস করে যে এইখানে ইনভেস্ট করলে আমি এখানে সেবা পাবো, এখানে ইনভেস্ট করলে আমার ভবিষ্যৎ জেনারেশন এখান থেকে সেবা পাবে। আমরা বলছি যে আমাদের প্রতিরক্ষা খাতে আমাদের বাজেট বাড়াতে হবে এবং এটা এডিপি হতে হবে। কারণ কি, আমাদের ড্রোন ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের হচ্ছে আপনারা মিসাইল ক্যাপাসিটি আমাদের বাড়াতে হবে, আমাদের দূরপাল্লার মিসাইল কিনতে হবে এবং মিড রেঞ্জের মিসাইলও কিনতে হবে। এছাড়া আমাদের অস্ত্রশস্ত্র সহ আমাদের ন্যাশনাল সভেরিটির জন্য আমাদের প্রতিরক্ষা খাতে বড় একটা বাজেট বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমরা 6,000 কোটি টাকার এডিশনাল একটা বাজেট চেয়েছি। আমাদের ম্যানিফেস্টোতে হিসাব দাও নামে একটা জিনিস ছিল, আপনারা শুনেছেন হয়তো বা, তা আমরা বলেছি 10 লাখ টাকার উপরে কোনো খরচ হলে
এইটার হিসাব দেওয়ার আন্ডারে থাকবে। এখানে মানুষ লাইভ দেখতে পারবে কোথায় কত টাকা খরচ হচ্ছে। তাহলে এই যে পলিটিক্যাল ইকোনমি বা এই যে দুর্নীতি হয় প্রজেক্টে, এইগুলো কমে যাবে। এছাড়া গোপনে যদি কারো সম্পদ থাকে বা কর থাকে বা কেউ যদি ব্ল্যাক মানি রাখে, তার ওই ব্ল্যাক মানি যদি আইডেন্টিফাই করা যায়, ওটার 50% যাতে ট্যাক্স নিয়ে নেওয়া হয় গভর্নমেন্টের আন্ডারে। এবং সর্বশেষ আমরা বলছি যে আমাদের একটি স্বাধীন বাজেট অফিস থাকা উচিত, খুব ইম্পর্টেন্ট। দেখেন, এই যে আমরা বলছি 7,90,000 কোটি টাকা গত বছর বাজেট ছিল, আমরা যখন 8,52,000 কোটি টাকার একটা বাজেট দিলাম, বেঞ্চমার্ক করলাম লাস্ট ইয়ারের বাজেটকে। কারণ কি, আমরা জানি না আসলে অপারেশনাল বাজেট কত দরকার। সো একটা স্বাধীন কমিটি থাকা উচিত যাদের আইডেন্টিফাই করা উচিত অ্যাকচুয়ালি বাজেট কত দরকার কোন ডিপার্টমেন্টে। এটা কিন্তু কেউ দেখে না। এবং গভর্নমেন্টের প্রত্যেক 3 মাস পর পর বাজেটের একটা রিভিউ দেওয়া উচিত যে আমি যে বাজেট বলেছি এটা কত পার্সেন্ট আইডেন্টিফাই করতে পারছি বা এটা কত পার্সেন্ট অ্যাচিভ করতে পেরেছি। এটা আমাদের দেশে বলে না। আমরা চাই 3 মাস পর পর রিপোর্টিং হোক। এট দ্য সেম টাইম আমরা বলেছিলাম যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি বাড়ানো হোক। গভর্নমেন্টের 14 লাখ এমপ্লয়ি এখন আছে। আপনারা দেখেছেন এখন সারা বিশ্বে এআই আসার পরে এফিসিয়েন্সি বাড়ছে। আমরা চাই গভর্নমেন্টের এফিসিয়েন্সিও বাড়ুক, গভর্নমেন্টের এমপ্লয়ীদের এফিসিয়েন্সি বাড়ানো হোক। কোনো মানুষ যাতে সার্ভিসের কারণে বাইরে বসে না থাকতে চায়। আপনারা রিসেন্টলি দেখেছেন যে এআই বেসড ট্রাফিক পুলিশ আসার পরে কিন্তু এখন ড্রাইভাররা ভয় পাচ্ছে যে মামলা খেয়ে যাবে। হ্যাঁ, সো এইরকম যদি গভর্নমেন্টে এআই দিয়ে এফিসিয়েন্সি আনা যায় এবং দুর্নীতি কমানো যায়, আমরা ওই এফিসিয়েন্সিতে ফোকাস করতে চাই। আমরা স্যালারিও বাড়াবো, এট দ্য সেম টাইম এফিসিয়েন্সিও মেনটেন করব। এটা এনসিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা। এই 71টি প্রস্তাবনার আমরা আমাদের পুরো বাজেট থেকে সংক্ষিপ্ত আকারে পেশ করেছি। পুরো বাজেটে কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। আপনারা জানেন বাংলাদেশে এখন 40 লাখের উপরে অটোরিকশা আছে। এই অটোরিকশাগুলো লিড ব্যাটারি দিয়ে চলে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবং এই ব্যাটারিগুলোর কারণে আপনার ছেলে মেয়ে যে এই খাবার খাচ্ছে, এই পুরো মানে ওদের শুরু থেকে একটা ডিজিজ হওয়ার একটা অপশন হচ্ছে। এট দ্য সেম টাইম এই অটো রিক্সাওয়ালারা কি করছে, এই অটো রিক্সাওয়ালারা তাদের ড্রাইভিং কোনো জ্ঞান না থাকার কারণে তারা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছে। আমরা বলছি এই অটো রিক্সাগুলোকে লাইসেন্সের আন্ডারে নিয়ে আসা উচিত। তারা 2,000 টাকা করে ফি দিবে বছরে, এটা তাদের 3 দিনের ইনকামের সমান। সো এটা তাদের জন্য অনেক বেশি পেইনফুল হবে না। কিন্তু গভর্নমেন্ট এই লাইসেন্স দিবে, এটার এগেইনস্টে তাকে ট্রেনিং দিবে, তাকে মেজর মানে আপনার ট্রাফিক রুলস গুলো শিখাবে। এট দ্য সেম টাইম তাকে ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে আসবে। সে যখন অ্যাক্সিডেন্ট করবে সে যাতে এটা থেকে একটা বেনিফিট পায়। তাহলে তার থেকে যেই কালেকশন হবে 800 কোটি টাকা, এটা তার বেনিফিটের জন্য কি হবে, ইউজ হবে। এইরকম অনেক সুন্দর সুন্দর আইডিয়া আমাদের পুরো বাজেটে আছে। আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান রইল, এই যে এখানে কিউআর কোড স্ক্যান আছে, এটা নিয়ে আপনারা আমাদের বাজেটটা রিভিউ করবেন। দেশের ইকোনমিস্টরা আমাদের বাজেট রিভিউ করবেন। আমরা এনসিপির পক্ষ থেকে যে বিকল্প বাজেট দিয়েছি, আমরা বিশ্বাস করি এই বাজেট দিয়ে এই বাংলাদেশ আরো সুন্দর, দুর্নীতিমুক্ত এবং আধুনিকভাবে গড়ে তোলা সম্ভব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।